হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস, ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস, টেক্সট বই খুঁটিয়ে। ঠিক আছে, তো তোমাদের সামনে রয়েছে দেখো ক্লাস 10 অর্থাৎ 2026 সালে নতুন যারা মাধ্যমিক পরীক্ষায় যারা 2026 সালে যারা ক্লাস 10-এ উঠেছে তাদের জন্য, অর্থাৎ 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এখান থেকে আমরা টেক্সট বই ধরে ধরে রিডিং পড়ে আমি শর্ট প্রশ্ন তোমাদের করিয়ে দিচ্ছি। তো আজকে পড়ব তৃতীয় পর্ব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটাই কারণে বলছি, কারণ তোমাদের কিন্তু আমি এখানে প্রশ্ন নিয়ে আলোচনা করছি, হাইলাইট দিয়ে দাগিয়ে দিচ্ছি এবং পেন দিয়েও দাগিয়ে দিচ্ছি কেমন ধরনের প্রশ্ন আসবে। এইগুলোকে তোমরা খাতায় স্ক্রিনশট করে খাতায় লিখে নাও। ঠিক আছে, মনে রাখবে শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হয়। শুধু আমার এই ক্লাসটা না, তোমাদের কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো, খুব ভালোভাবে করো, কারণ শর্ট প্রশ্নে কিন্তু তুমি 36টা নাম্বার তোমার শর্ট প্রশ্নে আছে, এমসিকিউ, ঠিক ভুল এসিকিউ ধরে। তো তুমি যত বেশি শর্ট প্রশ্ন করে আসতে পারবে ইতিহাসে তোমার কিন্তু তত নাম্বার হবে। ওকে, তো চলো শুরু করে দিই। ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ক্লাস 10 সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। আজকে আমরা পড়ব 3 নম্বর ক্লাস এই অধ্যায়ে। তো আজকে দেখো এই হুতুম প্যাঁচার নকশা থেকে হবে আমার থার্ড ক্লাস এটা। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশার রচয়িতা ছিলেন কলকাতার জমিদার সন্তান কালী প্রসন্ন সিংহ। এটাকে দাগাবে। ঠিক আছে, তো হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের রচয়িতাকে না, হুতুম প্যাঁচা গ্রন্থের রচয়িতা, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের রচয়িতা হলো কিন্তু কালীপ্রসন্ন সিংহ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বহুবিধ গুণের অধিকারী কালীপ্রসন্ন সিংহ মাত্র 30 বছর বয়সে জীবনে ভাষাসাহিত্য ও সমাজ জীবনে তীব্র আলোড়ন সৃষ্টি করেন। তার রচনাগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হুতুম প্যাঁচার নকশা। গ্রন্থটি দুটি খণ্ডে প্রকাশিত হয়। প্রথম খণ্ড কিন্তু 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ঠিক আছে, তো এইতে এই হুতুম প্যাঁচার নকশা কিন্তু দুটি খণ্ডে প্রকাশিত। প্রথম খণ্ড 1862 খ্রিস্টাব্দে আর দ্বিতীয় খণ্ড 1864 খ্রিস্টাব্দে প্রকাশিত হতো। ঠিক আছে, তো এতে রয়েছে কি কি রয়েছে দেখো। এতে রয়েছে যথেষ্ট হাস্যরস, সামাজিক অনাচার, ব্যক্তি বিশেষের প্রতি বিদ্রুপ, সামাজিক ত্রুটি দূর করতে অনাচার, ব্যঙ্গ দূর করতে শিক্ষাদান, ব্যঙ্গ জোরদার করতে অতিরঞ্জন, লঘু ভাষা, স্বল্প আয়তন, ইঙ্গিতপূর্ণ বর্ণনা, এই কটা রয়েছে। ঠিক আছে, তো এই পাঠ থেকে এইটুখানি পড়লেই হবে যে হুতুম প্যাঁচা গ্রন্থের রচয়িতা, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের রচয়িতাকে না কালীপ্রসন্ন সিংহ। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কটি খণ্ডে বিভক্ত? দুটি খণ্ডে প্রকাশিত। প্রথমটি 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, দ্বিতীয়টি 1864 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ঠিক আছে, তো এখান থেকে আর তেমন বিশেষ কিছু পড়ার নেই, এগুলো তোমাদের 2 নম্বরের জন্য পড়বে। ঠিক আছে, এবার দেখো এবার আমরা চলে যাব বামাবোধিনী পত্রিকায়। দেখো পরের আমাদের যেটা আছে বামাবোধিনী পত্রিকা। দেখো ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেন ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাংলার নারী প্রগতির অন্যতম প্রবক্তা। মূলত তাঁরই অনুপ্রেরণায় একদল যুবক 1862-63 খ্রিস্টাব্দে নাগাদ অন্তঃপুরস্থ মহিলাদের শিক্ষাদানের উদ্যোগ নেন। তারই প্রয়াসে কিন্তু 1863 খ্রিস্টাব্দে আগস্ট মাসে বামাবোধিনী সভা নামে একটি প্রতিষ্ঠান স্থাপিত হয়। ঠিক আছে, তো বামাবোধিনী পত্রিকা, বামাবোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয় না 1863 খ্রিস্টাব্দে। এটা কাদের প্রয়াস? না, এটা হলো কিন্তু কেশবচন্দ্র সেন এবং তার যেসব অনুপ্রেরণার দল ছিল তাদের। প্রকৃতপক্ষে এই সভার মুখপত্র ছিল বামাবোধিনী পত্রিকা। তাহলে এখানে মনে রাখবে যে বামাবোধিনী সভার কত সালে প্রতিষ্ঠিত হয় না, বামাবোধিনী সভা 1863 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা মাসিক রূপে প্রকাশিত এই পত্রিকাটির সত্ত্বাধিকারী ও সম্পাদক ছিলেন ব্রাহ্ম সমাজের আরেক নেতা উমেশচন্দ্র দত্ত। তাহলে মনে রাখবে যে বামাবোধিনী পত্রিকা, এই যে বামাবোধিনী পত্রিকা, এই বামাবোধিনী পত্রিকা, এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। কি বললাম? আর তিনি 44 বছর এই পত্রিকার সম্পাদনা করেন। তাহলে বামাবোধিনী পত্রিকার সম্পাদনা উমেশচন্দ্র দত্ত কত বছর করেন না 44 বছর করেন। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, বামাবোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1863 সালে প্রতিষ্ঠিত হয়। আর বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। তিনি কত বছর সম্পাদনা করেছিলেন? 44 বছর কিন্তু এই বামাবোধিনী পত্রিকা সম্পাদনা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা এখানে এবার দেখো বামা কথার অর্থ কিন্তু নারী, বোধিনী কথার অর্থ বন্দনা। এটা একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে বামা কথার অর্থ কি? বামা কথার অর্থ হলো নারী এবং বোধিনী কথার অর্থ কিন্তু বন্দনা। ঠিক আছে, 1877 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা বন্ধ হলেও পত্রিকাটি টিকে থাকে। তাহলে কত সালে বামাবোধিনী সভা বন্ধ হয়ে যায় না 1877 খ্রিস্টাব্দে কিন্তু বামাবোধিনী সভা বন্ধ হয়ে যায়। তাহলে 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা স্থাপিত হয় আর 1877 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা বন্ধ হয়ে যায়। দেখো স্টুডেন্টস, তোমাদেরকে এইভাবে
হাইলাইট দিয়ে যেগুলো দাগিয়ে দিচ্ছি, যেগুলো পেন দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় একটু তুলে নাও। বারবার বলছি, খাতায় কিন্তু তোমরা তুলে নাও, খাতায় নোট করে নাও। তোমাদের শর্ট প্রশ্নের জন্য কিচ্ছু দরকার নেই, টেক্সট বইটা ভালো করে পড়ো, এরপরে আমি আবার চ্যাপ্টার ওয়াইজ তোমাদের শর্ট প্রশ্ন করাবো, ঠিক আছে? তো তোমরা তোমাদেরকে যেভাবে বলছি সেইভাবে করো, ঠিক আছে? কি বললাম? তো তোমরা এইভাবে স্ক্রিনশট করে টেক্সট বইটাকে আগে ভালো করে পড়ো, তারপরে প্রশ্ন উত্তর পড়ো, ওকে? তো এই যেগুলো আমি বলে দিচ্ছি, আলোচনা করছি, এগুলো তুমি যদি প্রথম থেকে না শোনো, ভিডিওটা পুরো না থাকো, তাহলে কিন্তু তুমি প্রশ্ন সম্পর্কে কোনো আইডিয়া করতে পারবে না, ঠিক আছে? তাহলে বামাবোধিনী সভা কত সালে বন্ধ হয়? 1877 সালে বন্ধ হয়। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। বামাবোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1863 সালে প্রতিষ্ঠিত হয়। আছে এবারে আমরা চলে যাব গ্রাম বার্তা প্রকাশিকা নামক এই পত্রিকাটা। দেখো, গ্রাম বার্তা প্রকাশিকার নামে একটি গ্রামীণ সংবাদপত্রের সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। এটা তোমরা একটু মনে রাখবে যে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? না, সম্পাদক হলেন কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। কাঙাল হরিনাথ কার ছদ্মনাম? না, কাঙাল হরিনাথ কিন্তু হরিনাথ মজুমদারের ছদ্মনাম। 1863 খ্রিস্টাব্দে বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে প্রথমবার প্রকাশিত হয় এটি একটি মাসিক পত্রিকা। তাহলে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি, যে গ্রাম বার্তা প্রকাশিকা কত সালে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ঠিক আছে? আর এটা 1863, ঠিক আছে? আর কোথা থেকে? কুষ্টিয়া জেলা থেকে, বাংলাদেশ কুষ্টিয়া থেকে কিন্তু গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো। আর এটা কিন্তু একটি মাসিক পত্রিকা, ক্রমে পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু তোমার মনে রাখতে হবে গ্রাম বার্তা প্রকাশিকা কত সালে প্রকাশিত হয়? 1863 সালে। কোথা থেকে? কুষ্টিয়া থেকে। আর গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন? কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার, ঠিক আছে? চলো এবার চলে যাই আমরা পরের কথায়, একটুখানি দেখে নিই। আচ্ছা, এবার দেখো, তাছাড়া লালন ফকির ও তার গান প্রথম এই পত্রিকাতেই ছাপানো হতো। তাহলে মনে রাখবে, লালন ফকিরের গান কোন পত্রিকায় প্রথম ছাপানো হয়েছিল? না, এই যে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায়। কি বললাম? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় কিন্তু লালন ফকিরের গান কিন্তু প্রথম প্রকাশিত হয়। কোন পত্রিকায়? না, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায়, ঠিক আছে? প্রকাশিকা পত্রিকায়, ওকে? তাহলে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় কিন্তু লালন ফকিরের গান প্রথম প্রকাশিত হতো। আবার বলছি প্রশ্নটা, লালন ফকিরের গান কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রথম? না, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় প্রকাশিত হতো, ঠিক আছে? আচ্ছা, হরিনাথের জীবনের সবচেয়ে বড় কীর্তি ছিল এই যে গ্রাম বার্তা প্রকাশিকা সংবাদের প্রকাশ। এই সূত্রে কিন্তু 22 বছর চলার পর কিন্তু এই পত্রিকা কিন্তু 22 বছর চলেছে, ঠিক আছে? তো এটা মনে রাখো। আর গ্রাম বার্তা প্রকাশিকা ছিল গ্রামীণ জনগণের আকাঙ্ক্ষার প্রতীক, আর হরিনাথ ছিলেন গ্রামীণ সাংবাদিকতার জনক। এটা মনে রাখবে যে গ্রাম বার্তা প্রকাশিকা ছিল গ্রামীণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এটা মনে রাখবে। আর হরিনাথ ছিলেন গ্রামীণ সাংবাদিকতার জনক। তাহলে হরিনাথ গ্রামীণ সাংবাদিকতার জনক কে ছিলেন? কি বললাম? গ্রামীণ সাংবাদিকতার জনক কি ছিলেন? হরিনাথ মজুমদার ছিলেন গ্রামীণ সাংবাদিকতার জনক। আর গ্রামীণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক কোনটা ছিল? না, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাসটা। 3 নম্বর ক্লাস শেষ করলাম আমরা, ঠিক আছে? সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে প্রথম থেকে ভিডিওটা শেষ করবো, বারবার দেখতে বলছি তোমাদের। আর যেগুলো আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি সেগুলোকে খাতায় তুলে নাও। বছরের শুরু থেকে খুব গুছিয়ে শর্ট প্রশ্ন পড়ো, দেখবে পরীক্ষার সময় কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। আর বারবার তোমরা শর্ট প্রশ্নগুলোকে একটু রিভিশন দেবে। বারবার রিভিশন যদি না দাও তাহলে কিন্তু তুমি ভুলে যাবে, মনে রাখতে পারবে না, ঠিক আছে? পরীক্ষার সময় তোমার শর্ট প্রশ্ন দেখতেও কিন্তু চাপ পড়ে যাবে, ওকে? তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।